আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে আজ এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ। 2 ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। রায়ে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের পদক্ষেপ নিতে বলা হয়েছিল। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যরা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে বিলম্ব মার্জনা করে লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ সাজা স্থগিত করে আসামিদের আপিল গ্রহণ করেন। এর আগে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগ করা মামলায় 2013 সালের নভেম্বরে বিচারিক আদালত তারেক রহমানকে খালাস দেয় এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের সাজা দেয়। সেই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্ট তারেক রহমানকে 7 বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে আপিল করলে আজ তা গ্রহণ করে তাদের সাজা স্থগিত করে আপিল বিভাগ। আদেশের পর কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল। যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না, অর্থাৎ এই মামলা এই আইনে চলতে পারে না। কিন্তু ক্ষমতার দম্ভ, রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিগতা করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ট্রায়াল করালেন। শেখ হাসিনা ওয়াজেদ যে 7 বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি আজ তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন। কমিটি প্রধান জাকির আহমেদ খান কমিটির অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন ডক্টর ইউনূসের কাছে তুলে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়কালে চাকুরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং অবসরে যাওয়া কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার জন্য সরকার গত 16 সেপ্টেম্বর সাবেক অর্থ সচিব এবং বিশ্ব ব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে 5 সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি তাদের প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদনটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারত চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র করলে বাংলা, বিহার, উড়িষ্যাও দাবি করা হবে। রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ক্রয়ে সচেতনতা তৈরি করতে প্রচার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারতের শাসক গোষ্ঠী মনোকষ্টে আছে। ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য কিনতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি দেশীয় শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। তাদের একজন নেতা আবার এক পর্যায়ে বলেছে, এবার চট্টগ্রাম আমরা দাবি করব। আরে আপনাদের দায়িত্বশীল একজন নেতা বলেছে। তোরা আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করেন তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা সেটাও আমরা দাবি করব। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মশালায় 6 জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানো বুদ্ধিমানের কাজ হবে না। যদি নিরপেক্ষ এবং স্বাধীন একটি নির্বাচন হয়, জনগণ যদি ভোট দিতে পারে, এটা অবধারিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
আগামী দিনে সরকারে আসবে। দেশের নদ নদীর সংখ্যার খসড়া তালিকা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে মোট নদ নদীর সংখ্যা 1156টি। সকালে রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে বাংলাদেশের নদ নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে এই তালিকা প্রকাশ করা হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত সংখ্যা যাচাইয়ের পর এই তালিকা প্রকাশ করা হয়েছে। আরও যাচাইয়ের পর বাংলা নববর্ষের প্রথম দিনে নদীর চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, প্রত্যেক জেলা থেকে সবচেয়ে বেশি দূষিত একটি নদীকে দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। জানান, ঢাকার মোট 21টি খালকে দূষণ ও দখলমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এখন যে তালিকাটা আমরা ওয়েবসাইটে দিব, এটা হচ্ছে যে খসড়াটা নিয়ে আমরা আজকে কথা বলছি সেইটা। যে 18টা নদী বাদ পড়েছে পানি উন্নয়ন বোর্ডের তালিকা থেকে সেটা, এবং যেই 224টা নদী বাদ পড়েছে নদী রক্ষা কমিশনের তালিকা থেকে সেটা। 240টা নদীকে সংকটাপন্ন এলাকার লোকে বলে, তো ওইগুলোকে নিয়ে আমাদের প্রথমে সংরক্ষণের পুনরুদ্ধারের কাজগুলো করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের 6 সদস্যের বেসরকারি নির্বাচনী সংস্থা। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিইসির দপ্তরে সকালে 1 ঘণ্টা বৈঠক করেন তারা। কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ বলেন, দুই দেশের নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে কথা হয়েছে বৈঠকে। বাংলাদেশ কিভাবে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করবে সে বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে তুরস্কের বেসরকারি নির্বাচনী সংস্থায় তুরস্কের সাবেক 3 সংসদ সদস্য ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। নির্বাচন নিয়ে বাংলাদেশকে যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে তুরস্ক। তারা আমাদের নির্বাচন কমিশনে আমাদের আগামী দিনে কি ভাবছি, আমরা কি করতে পারি, বা আমাদের যে দুদেশের মধ্যে যে নির্বাচন সংক্রান্ত বিষয়াদি আছে এই বিষয়াদিগুলোর একটি সাধারণ একটা অভিজ্ঞতা বিনিময় এবং পরস্পরকে কিভাবে আমরা করতে পারি, পরস্পরকে কিভাবে নির্বাচনী ব্যবস্থাকে উন্নত করার জন্য কিভাবে আমরা উন্নয়ন সাধন করতে পারি সে বিষয়ে কথাবার্তা হয়েছে। মূলত কথাবার্তা ছিল যে কিভাবে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনকে এনশিওর করা যেতে পারে সেগুলো বলল, সে বিষয়ে আলাপ হয়েছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত বিভিন্ন সময় গুম হওয়া স্বজনদের নিয়ে গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিবুর, অনুষ্ঠান তো চলছে, তো ওখানে স্বজনরা কি বলছেন একটু জানাবেন আমাদেরকে। মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা যারা গুম হয়েছেন তাদের স্বজনরা কিন্তু আজ বিশাল জমায়েতে জড়ো হয়েছেন। তাদের যে দাবি, তাদের যে বার্তা, সেই বার্তা কিন্তু ছড়িয়ে যাচ্ছে সকলের কাছে। তারা যেই দাবিটি করছেন যে যারা গুমের শিকার হয়েছেন, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই বিষয়গুলো তদন্তপূর্বক ব্যবস্থা তারা চান। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে যারা রয়েছেন বিএনপি সহ অন্যান্য দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত হয়েছেন। সেই স্থান থেকে কিন্তু তারা দাবি করছেন যে শেখ হাসিনার যেই গুমের রাজনীতি, সেই গুমের রাজনীতির পর্যাপ্ত তথ্য প্রমাণ নিয়ে তারকে বিচারের মুখোমুখি করা হোক এবং গুমের শিকার যারা হয়েছেন, যে পরিবারগুলো হয়েছেন, সেই পরিবারগুলো যেন তাদের স্বজনদের ফিরে পান এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা যেন তাদের বিচারটুকু পান। যা বিগত সরকারের আমলে যারা গুমের শিকার হয়েছেন সেই সরকারের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সুষ্ঠু বিচারটা কিন্তু তারা চেয়েছেন। এবং সেই সাথে এখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন, তারাও জড়ো হয়েছেন। তারাও বলছেন যে এখানে যারা গুমের শিকার হয়েছেন বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলে, তাদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে
নিয়ে তাদের বিচারের দাবি কিন্তু তারা করছেন। এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 1টা থেকেই জড়ো হয়েছেন তার স্বজনরা স্মৃতিচারণ করছেন তার প্রিয় মানুষদের। এবং এই নৃশংস গুম এবং খুনের যেই ঘটনাগুলো বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে হয়েছে, সেই গুম এবং খুনের বিচার কিন্তু তারা এই সমাবেশ থেকে চাচ্ছেন। বিগত কয়েক বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ শাসনামলে এই দিনটিকে কেন্দ্র করে যে কর্মসূচিগুলো তারা পালন করতো, সেই কর্মসূচিগুলো কিন্তু খুব ছোট আকারে হতো। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে এত বড় জমায়েত করে যারা গুম খুনের সাথে জড়িত তাদের কিন্তু বিচারের দাবি উঠছে এই গণসমাবেশ থেকে। এবং গণসমাবেশে শুধু গুম খুনে যারা শিকার হয়েছেন সেসব পরিবারই নয়, রাজনৈতিক দলগুলোর থেকেও কিন্তু নেতারা এখানে জড়ো হচ্ছেন এবং তারা এখান থেকে যারা গুম খুনে জড়িত, বিশেষ করে শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা, তাদের কিন্তু বিচার দাবি করছেন। তো এই ছিল আমার কাছে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম খুনের শিকার যারা স্বজন রয়েছেন তাদের সমাবেশ থেকে সর্বশেষ। জানছিলাম সোহরাওয়ার্দী উদ্যান থেকে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের খবর। চট্টগ্রামে আইনজীবী হত্যা ও পুলিশের উপর হামলার ঘটনায় 8 আসামিকে 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর হোসেনের আদালতে শুনানি শেষে 8 আসামির রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পুলিশের উপর হামলার ঘটনায় 8 আসামিকে 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলো ইমন চক্রবর্তী, সুজন দাস, সৌরভ দাস, মোহাম্মদ রাকিব, সুমন দাস, রূপম দাস ও সাকিবুল আলম, আহমেদ হোসেন। পুলিশ এই ঘটনায় 3টি মামলা দায়ের করে। এসব মামলায় 1476 জনকে আসামি করা হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। সরকারের জনকল্যাণমূলক কাজের স্বার্থে আরও বেশি মানুষকে কর ও ভ্যাট দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে ভ্যাট দিবস 2024 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সেই সাথে কর বা মূসক আদায়ের ক্ষেত্রে মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে এনবিআরকে লক্ষ্য রাখার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। এছাড়া কর মওকুফ রাষ্ট্র বিনির্মাণে নেতিবাচক প্রভাব ফেলে উল্লেখ করে তিনি বলেন, কিছু কিছু প্রতিষ্ঠানকে বছরের পর বছর করমুক্তভাবে শিশুর মতো লালন পালন করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সুরক্ষায় একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ, আরএফএল ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। এ লক্ষ্যে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সোলাইমান হায়দার। এ সময় প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে সেন্ট মার্টিনে পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ করে তা রিসাইক্লিং করে দূষণমুক্ত করা হবে। এছাড়া দ্বীপের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করা হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।